হাই এভরিওয়ান, আজকে চলে আসলাম আমার দ্বিতীয় পর্ব নিয়ে। আগের ভিডিওতে বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে যে পরিবেশবিদ্যার পরীক্ষা হতে চলেছে খুব তাড়াতাড়ি, তার জন্য প্রথম পর্বে কিছু এমসিকিউ এবং তার উত্তর এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছিল, আমি করেছিলাম। আজকের পর্বে আরও বেশ কিছু প্রশ্ন করব, তবে বেশিরভাগ প্রশ্ন উত্তর প্রথম পর্বে আমি বলে দিয়েছি, সেগুলো একটু ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, এই অনুরোধ আমার তরফ থেকে থাকলো। আজকে দ্বিতীয় পর্বের কিছু প্রশ্ন আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং আমার আরও চেষ্টা থাকবে আগামীতে আরও কিছু ভিডিও দেওয়ার। সেটা পরিবেশবিদ্যার অবশ্যই নয়, যেহেতু পরিবেশবিদ্যা দিয়ে দিলাম, অন্য কোনো বিষয়ে আমি দেওয়ার চেষ্টা করব। কোনো সাজেশান বা কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আমি কোনো কিছু আলোচনা করি যেটা কিনা পরীক্ষায় আসতে পারে বা আসার মতো, এমন কোনো বিষয়ে আমি আলোচনা করতে পারি, সেটা তোমরা আমার চ্যানেলে একটু থেকো। যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারো, নাও পারো, ঠিক আছে। তো যাই হোক, 2017 সালে যেই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সেই কোশ্চেনটা সম্পূর্ণ ইংলিশ ভার্সানে এসেছিল। তবে আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, এবার যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু ইংলিশ ভার্সানেও থাকবে, আবার প্যারালালি বাংলা ভার্সানেও কিন্তু কোশ্চেনটা দেওয়া থাকবে। তা সুতরাং 2017 সালে যেমন অনলি ইংলিশ ভার্সানে এসেছিল, আর কোনো অপশান ছিল না ছাত্রছাত্রীদের, ফলে অনেকেরই অসুবিধা হয়েছিল। কিন্তু যবে থেকে সিবিসিএস চালু হয়েছে, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, তারপরে থেকে কিন্তু বেঙ্গলি ভার্সানেও থাকছে অ্যাজ ওয়েল এজ কিন্তু ইংলিশ ভার্সানেও থাকছে, দুটো ভার্সানই থাকছে। সুতরাং ডোন্ট ওয়ারি, ছাত্রছাত্রীদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। এবার আমি কয়েকটা প্রশ্ন ইংলিশ ভার্সান থেকে আমি বলবো 2017-এ, সেখানে আমি কয়েকটা প্রশ্ন বলবো। যেমন একটা বলা হচ্ছে যে ডগফিশ কোথায় দেখা যায়? ডগফিশ কিন্তু সমুদ্রে দেখা যায়, এক ধরনের মাছ, সমুদ্রে কিন্তু দেখা যায়। আর ওজোন লেয়ার কোথায় থাকে, ওজোন স্তর কোথায় থাকে, আমার প্রিভিয়াস যে ভিডিওটা, সেই ভিডিওটাতে কিন্তু আমি বলেছি, কিছুটা আলোচনাও করেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা দরকারে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওর, সেটা কিন্তু তোমরা একবার দেখে আসতে পারো। যাই হোক, পরের দু একটা প্রশ্ন আমি ইংলিশ ভার্সান থেকে বলবো। যেমন কিছু প্রশ্নের রিপিটেশন আছে আমি দেখতে পাচ্ছি, যেমন কোষের শক্তিঘর আগে বলা হয়েছিল মাইটোকন্ড্রিয়া, ওটা দেখছি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে শক্ত মাধ্যম বা কঠিন মাধ্যম, এর মধ্য দিয়ে কিন্তু সবচেয়ে গতিতে আমাদের শব্দ সেটা কিন্তু যেতে পারে। যাই হোক, এরপরে যেটা আমি চলে যাচ্ছি, ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা এখানে আবার দিয়েছে, এটা আমি আর বললাম না। এবং আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে অ্যাসিড রেইন, এটাও গত ভিডিওতে বলা হয়েছিল, সুতরাং খুব বেশি বলার জায়গা নেই, দেখতে পাচ্ছি যেটা এখান থেকে। আরেকটা জিনিস বলি, ম্যানগ্রোভ ফরেস্ট ফাউন্ড ইন, কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? আমি তোমাদের প্রথমেই বলি, পশ্চিমবঙ্গের যে দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলার এর বেশ কিছুটা অংশে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। এটাই কিন্তু ভারত তথা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার বেশিরভাগ এলাকায় রয়েছে বাংলাদেশে আমরা জানি, এবং কিছুটা এলাকা আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি যে জেলা, সেই দুটি জেলার বেশ কিছু ব্লক সাবডিভিশন নিয়ে এই কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটা রয়েছে। এবং এখানে আমরা কিন্তু বাদাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখতে পারি। ভেরি রিসেন্ট আই ডিড গো টু সুন্দরবন, আমি সুন্দরবনে গেছিলাম এবং সেখানে কিন্তু বিভিন্ন যে দ্বীপগুলো, সেখানে গেছিলাম, যেই নদীগুলো থাকে, খাড়ি যাদেরকে বলে স্থানীয় ভাষায়, এবং বড় নদী যেমন রায়মঙ্গল নদী আছে, ইছামতি নদী আছে এবং মাতলা নদী আছে, এই নদীগুলোতে কিন্তু আমরা বোটিং করেছিলাম এবং সেখানকার যেই অরণ্য, সুন্দরবনের যেই গভীর অরণ্য, সেই অরণ্যের সন্ধান কিন্তু আমরা খোঁজ করার চেষ্টা করেছিলাম। সেই অরণ্যের অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা একটু দেখা বা বোঝার চেষ্টা করেছিলাম এবং সেখানকার যে প্রাণী বৈচিত্র্য এবং উদ্ভিদ বৈচিত্র্য সেটাও কিন্তু বোঝার চেষ্টা করেছিলাম। এই সূত্রে আমি তোমাদের আরেকটা ম্যানগ্রোভ ফরেস্টের আমি একটা সন্ধান দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো তোমরা জানো, উড়িষ্যায় একটা জায়গা আছে, সেটাও একটা ম্যানগ্রোভ ফরেস্ট, তাকে আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে ভিতরকণিকা বলে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে। সেখানে কিন্তু তোমরা অনেকে ঘুরেও আসতে পারো, বেরিয়েও আসতে পারো, কারণ সারা ভারতবর্ষে একমাত্র এই ভিতরকণিকা ফরেস্টের আশেপাশে যেই খাড়িগুলো আছে সেখানে আমরা সাদা রঙের কুমির দেখতে পাই।
এবং ভিতরকণিকা ফরেস্টে মানে আমরা গেছিলাম 2010-12 সাল নাগাদ এরকম গেছিলাম ভিতরকণিকাতে। তখন এই জায়গাটা ইট ওয়াজ টোটালি আননোন, আনডিসকভার্ড বাই সো মেনি ট্রাভেলার্স। তখন এই জায়গাটার অত পরিচিতি ছিল না। আমরা গেছিলাম তখন কিন্তু ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল এবং সেখানে কোনো হোটেলও ছিল না। খুব কষ্ট করে কিছু কিছু জায়গায় ম্যানেজ করে থাকতে হতো। দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি অলসো, কোনো বিদ্যুতের ব্যাপারও সেখানে কিন্তু ছিল না। সুতরাং অরণ্যটার নাম মনে রেখো, ভিতরকণিকা ম্যানগ্রোভ ফরেস্ট, উড়িষ্যায় অবস্থিত এবং এখানের বিশেষ আকর্ষণ কিন্তু সাদা রঙের কুমির। ওকে, পরেরটায় চলে যাচ্ছি। রাতকানা রোগ আমরা অনেকেই জানি, রাতকানা রোগ অন্ধকারে দেখতে পায় না, এটা কোনো এক ভিটামিনের ডেফিসিয়েন্সি বা ভিটামিনের অভাবের কারণে হয়। সেটা হচ্ছে কোন ভিটামিন? ভিটামিন এ। এটা আমাদের মনে রাখতে হবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা আমরা অনেকেই পড়েছি। এটা প্রথম চালু হয় এই প্রকল্পটা 1985 সালে। এটা কিন্তু মনে করে রেখো। তারপরে আরেকটা জিনিস আমি বলি, ওজোন স্তরের কিছু গুরুত্ব আছে। ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার আমাদের কি থেকে আমাদের রক্ষা করে। ওজোন লেয়ার কোথায় আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে, ইতিমধ্যেই আমরা জেনেছি, আমরা ব্যাখ্যা পেয়েছি। এবার যেটা বলবো এর গুরুত্ব আমি ছোট করে দু একটা গুরুত্ব বলে দেবো। প্রথম কথা, সূর্য থেকে আগত যেই ক্ষতিকর রশ্মিগুলো থাকে, যেমন তাদের মধ্যে অন্যতম ক্ষতিকর হচ্ছে আলট্রাভায়োলেট বি বা এ, সি, এরকম অনেক আছে। এক্স রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, অ্যান্ড সো মেনি কাইন্ডস অফ রেডিয়েশন কামিং ফ্রম দি সান, তারা কিন্তু এই ওজোন লেয়ার দ্বারা ফিল্টার হয় এবং ফিল্টার হওয়ার পরে আমাদের পৃথিবীতে আসে। ফলে আমাদের এই যে জীবজগৎ, আমাদের উদ্ভিদ জগৎ বলো, প্রাণী জগৎ বলো, অতিবেগুনি রশ্মি সহ অন্যান্য রশ্মির যে ক্ষতিকর প্রভাব যেগুলো আমাদের উপর পড়তে পারত, সেগুলো থেকে কিন্তু আমরা সহজেই রক্ষা পেয়ে যাই এই ওজোন স্তরের উপস্থিতির কারণে। এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর হিরোশিমা নাগাসাকির যে বমগুলো, এই বমগুলোর নাম একটু মাথায় রাখো, এটা তোমাদের অবশ্যই বলবো। এই বমগুলো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, যে কোন বম কোথায় পড়েছিল, তার নাম কি, এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। আর একটা জিনিস বলবো যে চাইল্ড লেবার মানে শিশু শ্রম নিরোধক আইন কবে চালু হয়, সেটা হচ্ছে 1929 সালে কিন্তু এই শিশু শ্রম নিবারক আইনটা এখানে কিন্তু আমাদের এখানে চালু হয়। আচ্ছা, এরপরে আমি আরও দু একটা প্রশ্নের দিকে যাব। সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের মূল উপাদান কোনগুলো। দেখো, বাস্তুতন্ত্রের মূল উপাদান বলতে আমরা বুঝি উৎপাদক, যারা খাদ্য তৈরি করে এবং যারা খায় সেই খাবারগুলোকে, তাদের বলি আমরা খাদক। সেই খাদকগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়: প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং প্রগৌণ খাদক। এবং সমস্ত উৎপাদক এবং সমস্ত খাদক তারা যখন একটা সময় মারা যায়, তাদের দেহ বিয়োজিত করে যারা মাটিতে মিশিয়ে দেয়, তাদের কিন্তু আমরা নাম দিয়েছি বিয়োজক। এই বিয়োজকের মধ্যে ছত্রাক থাকে, প্রোটোজোয়া থাকে, নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, এগুলো মাথায় রাখতে হবে। একটা কথা আছে, চিপকো আন্দোলন কোথায় প্রথম শুরু হয়? প্রিভিয়াস ভিডিওতে এটাও বলা হয়েছিল, উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রাম। এটা একবার মাথায় রেখো। পরের প্রশ্ন, বায়ু দূষণ প্রতিরোধ আইন কবে চালু হয়? এটা কিন্তু চালু হয় 1981 সালে, এটা মাথায় রাখবে। আর বিয়োজক কারা? একটু আগে বলেছি বিয়োজক কারা, যারা মৃত উদ্ভিদ এবং প্রাণীদেহকে বিয়োজিত করে যারা মাটিতে মিশিয়ে দেয়, তাদের কিন্তু আমরা বিয়োজক বলি। এক্ষেত্রে ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কিন্তু একটা মুখ্য ভূমিকা নেয়, এটা মাথায় রাখবে। এবার একটা প্রশ্ন হচ্ছে, পৃথিবীর শীত প্রধান বায়ুম। প্রথম কথা, বায়ুম মানে কি, এই কনসেপ্টটা আমি একটু বলে দিই। বায়ুম অর্থে পৃথিবীর এমন একটা এলাকা যেখানে একই রকম জলবায়ু আছে, এবং তোমরা জানো প্রত্যেকেই, যেখানে জলবায়ু একরকম থাকে সেখানে একই রকম স্বাভাবিক উদ্ভিদ এর বিন্যাস গড়ে ওঠে, একই রকম প্রাণী জগৎ কিন্তু সেখানে গড়ে ওঠে। এবং সেই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং জলবায়ুগত অবস্থার উপর ভিত্তি করে সেখানে যে মাটির বিকাশ হয় বা যে মাটিটা যেখানে তৈরি হয়, সেটাও কিন্তু আমরা ধরে নিতে পারি একই ধরনের মাটি, যদিও ব্যতিক্রম থাকতে পারে। উই নো দ্যাট দের ইজ এ মাইক্রো ক্লাইমেটিক জোন ইন মেন ক্লাইমেটিক জোন, অর্থাৎ প্রধান জলবায়ুর মধ্যে কিন্তু কিছু ক্ষুদ্র জলবায়ুর অস্তিত্ব থাকে, যেটাকে আমরা ব্যতিক্রম হিসাবে জানি, সেটাকে কিন্তু প্রধান জলবায়ুর সাথে আমরা কখনো মেলাবো না। তাহলে বায়ুম মানে কি বুঝলাম? বায়ুম মানে এমন একটি এলাকা, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট জলবায়ু অঞ্চলকে আমরা কিন্তু একটি বায়ুম বলতে পারি। আবার আমরা জলের মধ্যে কোনো একটা, যদি আমি বলি জলের মধ্যে, ধরো প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে একটা বায়ুম হতে পারে, আটলান্টিককে কেন্দ্র করে বা ভারত মহাসাগরকে কেন্দ্র করে বায়ুম হতে পারে। আবার ধরো ভূমধ্যসাগরকে কেন্দ্র করে, তুন্দ্রা জলবায়ুকে কেন্দ্র করে, নিরক্ষীয় জলবায়ুকে কেন্দ্র করে, মৌসুমী জলবায়ুকে কেন্দ্র করে কিন্তু বায়ুম গড়ে উঠতে পারে। কারণ বায়ুম মানে আমি আগেই বলেছি, একটা বিরাট বড় এলাকা হবে যেখানে কয়েক হাজার বাস্তুতন্ত্রের সমন্বয় থাকবে,
যেখানকার জলবায়ু একই রকম থাকবে, জলবায়ু এক থাকা মানে সেখানে বৃষ্টিপাত প্রায় একরকম হবে, সেখানকার উষ্ণতা একই রকম থাকবে, অন্যান্য আবহাওয়াগত অবস্থা যেমন আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ এগুলো মূলত একই রকম থাকবে, মাটি একই রকম থাকবে, উদ্ভিদ জগৎ একই রকম থাকবে, উদ্ভিদ জগতের বৈশিষ্ট্য একই রকম থাকবে, প্রাণী জগতের বৈশিষ্ট্য একই রকম থাকবে। বোঝা গেল? ফার্স্ট হয়ে যাচ্ছি না তো? ওকে, তা যাই হোক, এবার এই বিষয়গুলো যখন থাকবে কোনো একটা অঞ্চলে তখন কিন্তু আমরা তাকে কি নাম দেবো? একটি বায়োম। এটা মাথায় রাখবে। তাহলে একটি শীত প্রধান বায়োম তুন্দ্রা বায়োম। আমরা জানি দুই মেরু অঞ্চলে, দ্যাট ইজ সুমেরু কুমেরু, আর্কটিকা আন্টার্কটিকা, এই দুটো এলাকা পৃথিবীর গোল পৃথিবীর একদম উত্তর দিকে দক্ষিণ দিকে দুটো এলাকা আছে, সুমেরু কুমেরু। এই দুই এলাকাতে সারা বছর আমরা কি জানি প্রচুর পরিমাণে সেখানে কিন্তু তুষারপাত হয়। সেই তুষারপাতের কারণে এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা থাকে, মাইনাস টেম্পারেচার থাকে আমরা জানি। এবং ভেরি রিসেন্ট আমরা তো বম সাইক্লোনের কথাও শুনেছি। বম সাইক্লোন কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশে এই কিছুদিন আগে পর্যন্ত বিপুল পরিমাণে তুষারপাত, তুষার ঝড়, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছিল। যাই হোক, অন্য একটা ভিডিওতে আমি বম সাইক্লোন সম্পর্কে আমি আলোচনা করব, এই সম্পর্কে আমি আরও কিছু তোমাদের জানাবো, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাই যাই হোক, তাহলে তুন্দ্রা বায়োম, যেহেতু তুন্দ্রা জলবায়ু একটি ঠান্ডা জলবায়ু, সুতরাং তুন্দ্রা জলবায়ুকে কেন্দ্র করে যে বায়োমটা গড়ে ওঠে সেটা কিন্তু একটা শীত প্রধান অঞ্চলের বায়োম, এটা আমরা কিন্তু বুঝে নিলাম। এবার যদি বলে কথার কথা যে একটি উষ্ণ অঞ্চলের বায়োমের উদাহরণ কি, তাহলে কিন্তু তোমরা বলতেই পারো যে মরুভূমি অঞ্চলে, পৃথিবীর মরুভূমি অঞ্চলে যে বায়োমগুলো তৈরি হয় সেই বায়োমগুলো কিন্তু আমরা গরম বা উষ্ণ অঞ্চলের বায়োমের মধ্যে তাদেরকে ফেলতে পারি। গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়া অভয়ারণ্যে। আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর অংশ সেখানে অন্যতম একটি জেলা জলপাইগুড়ি আছে, সেখানেই কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য আমরা জানি। জলদাপাড়া অভয়ারণ্যে কিন্তু গন্ডার দেখা যায়। করবেট ন্যাশনাল পার্ক, এটা কোথায়? উত্তরাখণ্ডে। এটা কিন্তু লিখে নেবে। আর দেখো, প্রচলিত শক্তি কি, তাদের উদাহরণ কারা? অপ্রচলিত শক্তি কি, তাদের উদাহরণ কারা? এটা কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি। সুতরাং দেখা যাচ্ছে আমরা যেই অভিযানটা চালিয়েছিলাম যে কি কি প্রশ্ন আসতে পারে পরিবেশবিদ্যায়, কি কি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আমরা বেশ কিছু রিপিটেশন দেখতে পাচ্ছি, বেশ কিছু একই ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছি। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিন্তু খুব কারণ নেই। ভিডিওটা একটু ফলো করো, আমার কথা যেগুলো বলছি সেগুলো দরকার একটু লিখে নিও, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না এই পরীক্ষা দিতে। যাই হোক, এবার আমি একটু বলে দিচ্ছি যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে একটি বিশেষ ঘটনা ঘটে। প্রথম কথা, বিশেষ ঘটনা জীবদেহে, আমাদের শরীরে বা উদ্ভিদের শরীরেও ঘটতে পারে, তাকে আমরা নাম দিয়েছি কি জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশন। তোমাদের একটা আমি কথা বলি, একটা ঘটনার কথা উল্লেখ করি যে হিরোশিমা নাগাসাকি, জাপানের দুটি শহর তোমরা জানো, যেখানে পারমাণবিক বোমা ফেলেছিল, কোনো একটা সময় ফেলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা। সেখানে সেই হিরোশিমা শহর এবং নাগাসাকি শহরে এখনও মানুষ, অনেক শিশুর জন্ম হচ্ছে কিন্তু বিকলাঙ্গ হয়ে, অর্থাৎ তারা শারীরিকভাবে তারা কিন্তু সুস্থ নয়, অর্থাৎ সুস্থ সবল সন্তানের জন্ম কিন্তু সেই হিরোশিমা নাগাসাকির মায়েরা দিতে পারছে না। অর্থাৎ সেখানকার পুরুষ এবং মহিলাদের মধ্যে কিন্তু কিছু দীর্ঘস্থায়ী কিছু জেনেটিক মিউটেশন বা জেনেটিক পরিবর্তন, জিনগত পরিবর্তন ঘটে গেছে, যেটা তেজস্ক্রিয়তার কারণে ঘটেছে, যেটা বোমা বিস্ফোরণের কারণে ঘটেছে, পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে, ফলে কিন্তু এই জেনেটিক মিউটেশনটা ঘটেছে। সুতরাং আমরা এখন যখন শুনি, খবরে মাঝে মধ্যে দেখি যে এই দেশ ওই দেশকে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে, শুনলেই ভয় লাগে। কারণ একটা দেশ আর একটা দেশকে অ্যাটমিক অ্যাটাক করবে, পারমাণবিক বোমা ফেলবে, এটা কিন্তু পুরোপুরি মানবজাতি আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কারণ এই তেজস্ক্রিয়তা এমন একটা জিনিস, এ কিন্তু কোনো ক্ষুদ্র জায়গায় কিন্তু থাকে না। ধরো আমরা একটা অপারেশন করলাম ছোট্ট, আমাদের হাতে কোনো কিছু হয়েছে বা পেটে কিছু হয়েছে, একটা ছোট অপারেশন করে সেই টিউমারটাকে বের করে নিয়ে আসলাম, ব্যাস শরীর ফিট। কিন্তু তেজস্ক্রিয় দূষণ কিন্তু ছড়িয়ে পড়ে। যেখানে অ্যাটমিক বোমা ফেলা হয়, পারমাণবিক বোমা যেখানে ফেলা হয়, সেখানে 1000 কিলোমিটারের বেশি বেগে একটা তাপের ঝড় তৈরি হয়। সেই তাপের ঝড় নিমেষের মধ্যে এক জায়গা থেকে, বুঝতেই পারছো 1000 কিলোমিটার। কিছুদিন আগে আমাদের এখানে আমফান ঝড় হয়েছিল, তোমরা জানো। আমরা যেই বনগাঁ সাব ডিভিশন বা গাইঘাটা ব্লকের আশেপাশে যারা থাকি তারা জানো, 150 থেকে 170 কিলোমিটার বেগে আমফান ঝড় হয়েছিল কিছুদিন আগে, আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি। কারণ আমরা সেই আকবরের রাজত্বে চলে গেছিলাম, কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ দিতে পারছিলাম না, একদম হেরিকেন তো অনেকে ভুলেই গেছিল, ল্যাম্প ভুলেই গেছিল, কারোর বাড়ি ছিলই না, নতুন করে ব্যবস্থা করতে হয়েছিল, কারণ আমফান আমাদের শিক্ষা দিয়েছিল। তাহলে ওই ঝড়ের গতিবেগ ছিল 160 থেকে 70, তাতেই এত কিছু হয়ে গেল, ভেঙে গেল, অনেকের বাড়িঘর, কাঁচা বাড়ি তো ভেঙে গেছে।
লাইট পোস্ট উপরে গেছে, আর সেখানে অ্যাটমিক বোমা বা পারমাণবিক বোমা যেখানে বিস্ফোরণ হবে, সেখানে আমি বলছি 1000 কিলোমিটারেরও বেশি বেগ সম্পন্ন একটা তাপীয় ঝড়ের সৃষ্টি হবে। অর্থাৎ মানুষ যেখানেই থাকবে জীবন্ত দগ্ধ হয়ে যাবে, ঘর বাড়ি সব ভেঙে চুরে তো যাবেই, সেটা তো আর কোনো বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, মানুষ মারা যাবে, প্রাণের বিনাশ হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, সুতরাং আমার এটাই বার্তায় ভিডিওর মাধ্যমে পড়ানোর ফাঁকে, যে পারমাণবিক যুদ্ধ চাই না। যাই হোক, পরের যেটা আমি করে দিচ্ছি, যে বন্য প্রাণী সপ্তাহ একটা পালন করা হয়। সেটা কবে থেকে কবে? প্রত্যেক বছরের 1 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই সময় এটা কিন্তু পালন করা হয়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? আমি আগের দিন বলেছিলাম, মানে ট্রপোস্ফিয়ার। সর্বোচ্চ স্তর কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার বলা ছিল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে এখানে, বাস্তুতন্ত্রে ভক্ষক এবং ভক্ষিতের ক্রমকে কি বলে? দেখো, ভক্ষক মানে যে খাচ্ছে, আর ভক্ষিত মানে যাকে খাওয়া হচ্ছে। তাহলে যে খাচ্ছে বা যাকে খাওয়া হচ্ছে, যাই হোক না কেন, সেটা কিন্তু আমি একটা ব্যাপার বলি, সূর্য থেকে যে সৌরশক্তি আসে, সেই সৌরশক্তি আবদ্ধ করার ক্ষমতা একমাত্র আমাদের এখানে উৎপাদকের শরীরে থাকে। সবুজ উদ্ভিদ, তারা খাদ্য তৈরি করে, সেই খাদ্য থেকে সেই উদ্ভিদ থেকে শক্তিটা প্রাথমিক খাদকের শরীরে পৌঁছায়, প্রাথমিক খাদক থেকে গৌণ প্রগৌণ সর্বোচ্চ খাদকের শরীরে শক্তিটা পৌঁছে যায়। এই যে ক্রম বা অর্ডার, একে কিন্তু আমরা জানি, একে বলা হয় খাদ্য শৃঙ্খল। আরেকটা কথা এক্ষেত্রে বলে দিই, যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে এসে মিশবে বা একে অপরকে ছেদ করবে, যখন কয়েকটি খাদ্য শৃঙ্খল, আমরা কিন্তু তখন তাদের নাম দিয়েছি খাদ্য জাল। এই খাদ্য জালটার কনসেপ্টটাও একটু নিয়ে রাখবে। যাই হোক, মৃতজীবী খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? মাথায় রাখবে, মৃত জৈব পদার্থ থেকে কিন্তু মৃতজীবী খাদ্য শৃঙ্খল শুরু হয়। আর একটা জিনিস আমি বলবো, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? যদিও প্রশ্ন আসে, এরকম প্রশ্ন এসেছে দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কত ধরনের উদ্ভিদ প্রজাতি আছে, কত ধরনের প্রাণী প্রজাতি আছে, তাদের এই যে বহুমাত্রিকতা বা বহু রকমের উদ্ভিদ, বহু রকমের প্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া সব কিছু মিলে একটা যে পরিবেশ, তারই নাম কিন্তু আসলে জীববৈচিত্র্য। আর জীববৈচিত্র্য কথাটি প্রথমকে ব্যবহার করেন ওয়াল্টার রোজেন, এটাও মাথায় রেখো, কাজে লাগবে। এবং একই সূত্রে বলে দিই, জীববৈচিত্র্য হটস্পট, এই কথাটি প্রথমকে ব্যবহার করেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স। এটাও মনে রাখো, এটাও চলে আসতে পারে, বলা তো যায় না কখন কি আসে। যাই হোক, এরপরে আমি একটা জিনিস বলি, যে লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, এই যে এগুলো হচ্ছে কয়লার আকরিক, মাথায় রাখো। হ্যাঁ, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, কয়লার আকরিক। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট কয়লা, সবচেয়ে ভালো মানের কয়লা। এবং একই সাথে বলে দিই, ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডেরাইট, ট্যাকোনাইট, বগ আয়রন, এগুলো কিন্তু লোহার আকরিক। এগুলো মাথায় রাখো, লোহার সবচেয়ে ভালো আকরিক, সর্বোৎকৃষ্ট আকরিক, তার নাম কিন্তু ম্যাগনেটাইট। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বলি, উদ্ভিদের পাতা থেকে জলের যে চলে যাওয়া বা বাষ্পীভবন, এক কথায় তাকে কি বলে? তাকে বলে এভাপো ট্রান্সপোরেশন, ইংরেজিতে, বাংলায় বলে বাষ্পীয় প্রস্বেদন। আচ্ছা, হয়ে গেল এটা। এরপর আমি যে বলবো, আমি দেখো গত দিনের আলোচনাতেই অনেক কিছু আসলে আমার আলোচনা করা হয়ে গেছে ফার্স্ট ভিডিওতে, যে পুনর্নবীকরণযোগ্য সম্পদ কারা, পুনর্নবীকরণযোগ্য সম্পদ কারা নয়, অর্থাৎ যাদেরকে আমরা পুনরায় সৃষ্টি করতে পারবো না, যেমন কয়লা, পেট্রোলিয়াম। যাদের সৃষ্টি করতে পারবো, অরণ্য সম্পদ, মৎস্য, এগুলো প্রিভিয়াসলি আমি কিন্তু এক্সপ্লেন করেছি, এটা একটু দেখে নিও গত ভিডিওতে। এরপরে যেটা বলা হচ্ছে, যে চিপকো আন্দোলন কেন হয়েছিল, আগেও বলা হয়েছে অরণ্য সংরক্ষণ, বনভূমি সংরক্ষণ, এগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। আমি গত ভিডিওতে বলেছিলাম বার্ডম্যান অফ ইন্ডিয়া, সেলিম আলী, এটা আবার দেখছি এখানে আছে। আরেকটা জিনিস আমি বলে দিই, কিছু কিছু টার্ম আছে, যেমন ইউনেস্কো, ঠিক আছে, তারপরে ইউনিএফ, তারপরে তোমার ইউএনসিইডি, এগুলোর পুরো নাম জানবে। যেমন এখানে ইউএনসিইডির মানে আমি বলছি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলায় যদি বলি পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিপুঞ্জের যে সম্মেলন, তারই নাম কিন্তু ইউএনসিইডি। ওকে, যাই হোক, এর পরেরটা দেখতে পাচ্ছি, ধোঁয়া এবং কুয়াশা মিলে কি তৈরি করে? ধোঁয়াশা বা স্মোক। এটা শিল্পাঞ্চল যেগুলো আছে আমাদের এখানে, যেমন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আমাদের এখানে বর্ধমান, তারপরে আসানসোল, দুর্গাপুর, এই জায়গাগুলোর নাম আমরা শুনেছি। এই জায়গাগুলোতে কিন্তু নানা ধরনের শিল্প আছে,
এবং প্রতিনিয়ত সেখানে কিন্তু কলকারখানাগুলো যেগুলো আছে তাদের চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং তারা বাতাসে মিশে যাচ্ছে। এবং শীতকালে যে ব্যাপারটা দেখা যায়, আমরা জানি শীতকালে এমনিতে ভূপৃষ্ঠ যখনই আর কি বিকেল বা সন্ধ্যা হয়ে যায়, ভূপৃষ্ঠ খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে ভূপৃষ্ঠের খুব নিকটবর্তী জায়গায়, ভূপৃষ্ঠ থেকে 2 থেকে 3 মিটার উচ্চতায় আমরা কিন্তু ঘন কুয়াশা সৃষ্টি হতে দেখি। এবং এর সাথে যদি কলকারখানার ধোঁয়া এগুলো যদি মিশে যায় তবে কিন্তু তৈরি হবে ধোঁয়াশা। এই ব্যাপারটা আমরা ফলো রাখছি। এরপরে যে ব্যাপারটা সেটা বলছি যে জীবজগতের পক্ষে জীবন রক্ষাকারী যে আচ্ছাদন, সেই আচ্ছাদনের নাম কি? তার নাম কিন্তু ওজোন স্তর। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী আগে বলা হয়েছে, এটা মাথায় রাখবে। পরেরটা জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে কি বলি? জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে একটা টার্ম আছে, আমরা জিওগ্রাফিক্যালি সেই টার্মটা অনেক জায়গায় ইউজ করি, দ্যাট ইজ ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেগুলো জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। মিনামাটা রোগ, মিনামাটা রোগ একটি বিশেষ রোগ যেটা কিন্তু পারদ দূষণের কারণে কিন্তু মিনামাটা রোগের এই মিনামাটা রোগ আমরা কিন্তু হতে দেখি। ম্যালেরিয়া যা আমরা জানি, ম্যালেরিয়া একটি মশকবাহিত রোগ, এটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। জনসংখ্যা সংক্রান্ত যে অধ্যয়ন, যে পড়াশুনো, তাকে যেটা বলা হয়, একটা জিওগ্রাফিক্যাল টার্ম আছে, এই টার্মটাকে বলা হয় কিন্তু ডেমোগ্রাফি। এটা মাথায় রেখো, এরকম কিছু প্রশ্ন আসতে পারে যে একে কি বলে, ডেমোগ্রাফি বলে। যেমন জীবাশ্ম সংক্রান্ত কোনো কিছু অধ্যয়ন হতে পারে, উদ্ভিদ সংক্রান্ত অধ্যয়ন হতে পারে, তাকে কি বলে, প্রাণী সংক্রান্ত অধ্যয়ন হতে পারে। এই 2-1টা টার্ম একটু দেখে নিও। এরপরে যেটাই চলে যাচ্ছি, যে কাঠ বা কাষ্ঠ, যে কাষ্ঠ, এগুলো কি? কাষ্ঠ কি জীবাশ্ম জ্বালানি? কাঠ কাঠ কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি কিন্তু আমরা যেটা জানি যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু আমরা সরাসরি জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। কাঠ যেহেতু একেবারে আমরা ডাইরেক্টলি কেটে আমরা ব্যবহার করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, আমরা মৃত জীবিত জৈব পদার্থ হিসাবে কিন্তু তার ব্যবহার করি। যাই হোক, পরের যে প্রশ্নটা, মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ দূষণ। আচ্ছা, এরপরে জানো যে মশকবাহিত রোগ একটি ম্যালেরিয়া, এটা অনেক সময় আসে। এবং পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, সালোক সংশ্লেষে উদ্ভূত যে অক্সিজেন, যেটা অক্সিজেন আমরা জানি যে উৎপন্ন হয়, এবং তার যে উৎস, কোন জায়গা থেকে অক্সিজেনটা আসে, সেটা কিন্তু জলের থেকে আসে বলে ধরা হয়, যে H2O, সেখান থেকে কিন্তু অক্সিজেনটা আসে। এবার কিছু প্রশ্ন আছে জীব বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ আমাদের প্রকৃতিতে বর্জ্য পদার্থ হিসাবে আমরা কিছু পদার্থকে নিক্ষেপ করি, যারা সহজেই মাটিতে মিশে যায়, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু দ্বারা যারা সহজেই মাটিতে মিশে যায়। আবার কিছু পদার্থ থাকে যারা কিন্তু সহজে মাটিতে মেশে না। যারা সহজে মাটিতে মিশে যায় তাদের বলি আমরা জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ, যেমন কাগজ, মৃত জীবদেহ, এর মধ্যে এগুলো পড়বে। তবে বৃক্ষ, ফুল, ফল, এগুলোর যে খণ্ডাংশ, সেগুলো কিন্তু মাটিতে মিশে যায়। গৃহস্থালির কিছু জৈব পদার্থ, তরিতরকারির খোসা, আনাজের খোসা, ডিমের খোসা, এভরিথিং, এগুলো কিন্তু মাটিতে মিশে যায়। এদের কিন্তু আমরা জীব বিশ্লেষ্য পদার্থ, মানে বর্জ্য পদার্থ বলি। আর জীব অবিশ্লেষ্য, যেগুলো কিন্তু মাটিতে মিশবে না, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় যে এই মুহূর্তে ভয়ানক একটি সমস্যা, সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক এমন একটি মানে আর কি অজীব বিশ্লেষ্য বা জীব বিশ্লেষ্য নয়, এমন একটি বর্জ্য পদার্থ যেটা কিন্তু প্রায় 50 লক্ষ বছর পর্যন্ত তার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, কিন্তু মাটির মধ্যে যে প্লাস্টিক গিয়ে জমবে, বা সমুদ্রের মধ্যে গিয়ে যে প্লাস্টিক গিয়ে জমবে, নদীর হাত জলের মধ্যে গিয়ে যে প্লাস্টিক গিয়ে জমবে, সে কিন্তু অবিশ্লেষ্য অবস্থায় থেকে যাবে যুগের পর যুগ। এই ব্যাপারটা মাথায় রাখো। এবং বর্তমানে ওয়ান অফ দ্য মেজর পলিউশন বা মেজর প্রবলেম আন্তর্জাতিক লেভেলে যেটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু প্লাস্টিক পলিউশন। একটি সমীক্ষা থেকে দেখা যায় 2050 সাল নাগাদ আমরা যদি সমুদ্রে বসবাসকারী সমস্ত মাছকে এক জায়গায় করি এবং তাদের যদি ওজন নির্ণয় করি, তাদের যা ওজন হবে, সমুদ্রে যত মাছ আছে তাদের যা ওজন হবে, তার চাইতে প্লাস্টিকের ওজন কিন্তু বেশি হবে। কারণ ইতিমধ্যেই সমুদ্রে প্রচুর পরিমাণে কিন্তু প্লাস্টিক মানুষের দ্বারা বা বিভিন্ন উৎস থেকে সেই প্লাস্টিকগুলো কিন্তু সমুদ্রে পতিত হয়েছে। যারা কিন্তু সমুদ্রের মধ্যে রয়েছে তারা কিন্তু সমুদ্রের জলের সাথে মিশেও যাচ্ছে না, নানা রকম ভাবে বাস্তুতন্ত্রের ক্ষতি করছে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করছে, এটা মাথায় রেখো। আর একটা ব্যাপার বলি, এটা আগেও একবার হয়েছে খুব সম্ভবত 1986 পরিবেশ সুরক্ষা আইন, দেখে নিও।
আর একটা জিনিস বলি যে কোন গ্যাস বাতাসে সর্বোচ্চ মাত্রায় থাকে, আমি আগে বলেছি নাইট্রোজেন গ্যাস 78% বাতাসে থাকে, এটার পরিমাণই সবচেয়ে বেশি থাকে। এবং আরেকটা বিষয় এক্ষেত্রে বলি, পৃথিবীতে কোন জিনিসের গতিবেগ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আলোর গতিবেগ কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি, এটা মাথায় রাখো। আরেকটা প্রশ্ন, তামাকজাত দ্রব্য যে আমরা উৎপাদন করি, আমাদের ভারতে উৎপন্ন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে উৎপন্ন হয়, এটা নেশা হয় অনেকের। হ্যাঁ, এই নেশা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে নিকোটিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি, এর ফলে কিন্তু আমাদের নেশা হয়ে যায় তামাকজাত দ্রব্য সেবন করলে। IUCN, আমি বলেছিলাম যে এরকম কিছু টার্ম আছে, IUCN, ইউনিএফ, UNCED, ইউনেস্কো, এটা UNO, এটা FAO মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এরকম বেশ কিছু আমি কিন্তু ফুল ফর্ম বা পুরো মানে আমি কিন্তু পড়ে নিতে তোমাদের অনুরোধ করছি। এক্ষেত্রে IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এটা কিন্তু IUCN এর পুরো অর্থ। এবং বলা হচ্ছে একটি ইন সিটু সংরক্ষণ পদ্ধতি। কি? দেখো, ইন সিটু এক্স সিটু আমি আগের দিনই বলেছি। যেমন আমি বলেছিলাম, ধরো সুন্দরবনে কোনো একটা প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বা কোনো একটা উদ্ভিদ খুব সমস্যার সম্মুখীন হচ্ছে, যখন আমরা সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তাকে সংরক্ষণ করার চেষ্টা করব, তখন তাকে কিন্তু বলা হবে ইন সিটু সংরক্ষণ। যেমন আমাদের ভারতবর্ষে অনেক জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে, সারা ভারতবর্ষ জুড়ে সেই ন্যাশনাল পার্কগুলোতে বা জাতীয় উদ্যানগুলোতে আমরা কিন্তু নানা ধরনের উদ্ভিদ প্রাণীকে আমরা কিন্তু সংরক্ষণ করি। অর্থাৎ আমরা কিন্তু সেই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান থেকে সেই উদ্ভিদ বা প্রাণীকে আমরা কিন্তু অন্য কোথাও নিয়ে যাচ্ছি না, আমরা কিন্তু সেই জায়গাতেই রেখে তাদেরকে সংরক্ষণ করছি। আর যখন আমরা কোথাও তাদের নিয়ে যাব না, সেখানেই রেখে তাদেরকে সংরক্ষণ করব, তখনই কিন্তু তাদের বলি আমরা ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, আজকে এই দ্বিতীয় পর্ব এখানেই শেষ। আশা করছি আগের দিনের প্রথম পর্ব আর আজকের দ্বিতীয় পর্ব, এই দুটি পর্ব যে ভিডিওটা করা হলো, প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, খুব বেশি প্রশ্ন দেওয়া হলো না, খুব বেশি আলোচনা আমি মনে করি হলো না, খুব জোর 1 ঘন্টার ভিডিও হবে দুটো মিলে, সেটা কিন্তু একবার দেখে নিও। এবং এই ভিডিওর শেষে কিন্তু আমি যেই প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম সেগুলোর ছবি দেওয়া হবে, তোমরা সেটা পজ করে স্ক্রিনশট মেরে নিতে পারো বা লিখেও নিতে পারো, লিখে নিলেই সুবিধা হবে। আশা করছি যে প্রশ্নগুলো, যে উত্তরগুলো আমরা বিগত পার্ট 1 ভিডিওতে, পার্ট 2 ভিডিওতে, দুটো পর্বে ভাগ করে ভিডিওটা করা হলো, আলোচনা করা হলো, এই দুটি ভিডিওই তোমাদের খুবই কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি এই আশা রাখছি। দেখো, আমার এই দুটো ভিডিও করা তখনই সার্থক হবে যখন তোমাদের সামান্য পরিমাণে এই দুটো ভিডিও থেকে হেল্প হবে। আমি ব্যক্তিগতভাবে আশা করছি এই দুটি ভিডিওর মাধ্যমে তোমাদের পরিবেশ যে বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়ক যে সমস্যাগুলো ছিল বা যে বিষয়গুলো তোমাদের প্রবলেম ছিল, কি আসবে না আসবে, এর কিছু মাত্রায় হলেও আমি সমাধান করতে পারলাম। এবং আমি সবাইকে অনুরোধ জানাবো, এবং প্রত্যেকে এই ভিডিওগুলো দেখো, দরকারে লিখে নাও। আশা করছি এর ভেতর থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেলের সাথে থেকো, আমার সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।